প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। পুলিশকে লক্ষ্য করে জুতো, বোতল, আরশোলাদের পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, রণক্ষেত্র ধর্মতলা। নিট কাণ্ডের আঁচ কলকাতায় পড়েছে। ধর্মতলায় প্রতিবাদ মিছিল করে ককরোচ টেক। নিট কাণ্ডের আঁচ কলকাতায় পড়েছে। ধর্মতলায় প্রতিবাদ মিছিল করে ককরোচ জনতা পার্টির সদস্যরা। তবে ডোরিনা ক্রসিং এর কাছে মিছিল শেষে আচমকায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। অবস্থান বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, বিক্ষোভে অংশগ্রহণকারীদের একাংশ উপস্থিত পুলিশ কর্মীদের লক্ষ্য করে পরপর জুতো ও জলের বোতল ছুঁড়তে শুরু করে। এমনকি একাধিক পুলিশ কর্মীর গায়ে জল ছিটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ সামনে এসেছে। পরিস্থিতি মোকাবিলায় এবং আত্মরক্ষার্থে পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ করে। এছাড়াও কাঁদানে গ্যাসও ছোড়া হয়। পুলিশের আচমকাই কড়া পদক্ষেপে পুরো এলাকা জুড়ে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। বর্তমানে ধর্মতলা এলাকা কার্যত উত্তপ্ত। নিট পরীক্ষায় পূর্ণ স্বচ্ছতা ফেরানো এবং শিক্ষা কেলেঙ্কারির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি। তবে দিল্লির আন্দোলনের সরাসরি আঁচ যে কলকাতায় এইভাবে এসে পড়বে তা হয়তো পুলিশ প্রশাসনও আঁচ করতে পারেনি। অন্যান্য ছাত্র সংগঠন ও আন্দোলনের সমর্থকরা পুলিশের কাছে আলাদা মিছিলের অনুমতি চেয়েও পাননি। কিন্তু অনুমতি না মিললে কি হবে? শেষ পর্যন্ত বামেদের ডাকা এই বিশাল মিছিলে এসে মিলেমিশে একাকার হয়ে যায় কলকাতার ককরোচরা। কিন্তু মিছিল শুরুর কয়েক মুহূর্ত পর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় ধর্মতলায়। শুক্রবার শিয়ালদা স্টেশন চত্বর থেকে শুরু হওয়া এই মিছিল যত এগোতে থাকে ততই তাতে যোগ দিতে থাকেন সাধারণ ছাত্রছাত্রীরা। তাদের কারো মুখে ব্যাটম্যানের মুখোশ, কারো হাতে সরকারকে চরম কটাক্ষ করে পোস্টার, আবার কারো মুখে স্লোগান। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, দিল্লির যন্তর মন্তরে যা চলছে তা শুধু রাজধানী শহরের বিষয় নয়, গোটা দেশের লাখো লাখো ছাত্রছাত্রীর ভবিষ্যতের লড়াই। সেই কারণেই কলকাতার রাজপথে নেমে সোচ্চার হয়েছেন তারা। তবে মোটামুটি যা আঁচ করা হচ্ছিল ঠিক তাই হয়েছে। এই মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় শহরে। যদিও ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আন্দোলন প্রসঙ্গে প্রতিক্রিয়ায় বলেন, দেশ বিরোধী শক্তিকে উৎখাত করা হবে। কোন রকম রাষ্ট্রবিরোধী কার্যকলাপ এই রাজ্যে মেনে নেওয়া হবে না। ককরোচদের পাশে মমতা সোমবারই দিল্লিতে ধর্নায় যোগ দেবেন। নিট ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের পাশে এবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে সরাসরি সামিল হওয়ার কথা ঘোষণা করলেন মমতা। আগামী সোমবার যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই সিজেপির পাশে থাকার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। জানিয়েছিলেন প্রয়োজন হলে দিল্লিতে গিয়ে আন্দোলনে যোগ দেবেন। সেই মতোই তিনি দিল্লি যাচ্ছেন। এই রাজ্যে ক্ষমতা হারানোর পর প্রথম কোন জাতীয় স্তরের ইস্যুতে আন্দোলনে সামিল হবেন। নিট প্রশ্নপত্র ফাঁস ঘিরে উত্তাল দিল্লি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। এর কেন্দ্রবিন্দুতেই রয়েছে দিল্লি। ককরোচ জনতা পার্টি বিক্ষোভ দেখাচ্ছে সেখানে। ইতিমধ্যেই কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে। গতকালই রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সাংসদ নেতারা গান্ধী স্মৃতিস্থলে গিয়েছিলেন। এবার দিল্লির আন্দোলনে অংশ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই আন্দোলনে এতদিন তৃণমূল কংগ্রেস তার প্রতিনিধিদের মাধ্যমে সমর্থন জানালেও এবার সরাসরি তাতে সামিল হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আন্দোলনে যোগদান করে তৃণমূল নেত্রী জাতীয় রাজনীতিতে বার্তা দিতে চাইছেন যে দেশে যেখানেই বিজেপির বিরুদ্ধে লড়াই সেখানেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গেও দেখা করতে পারেন। কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকও করতে পারেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সিজেপি আন্দোলনে যোগ দেওয়া নিয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, আন্দোলনটা উঠে যাবে, নিশ্চিত থাকুন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যার হাত ধরেছেন সেই ডুবেছে। প্রতিটা জায়গায় রাষ্ট্রদ্রোহের চর্চা করে যাওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও রাষ্ট্রদ্রোহিতার সমস্ত পাঠ পড়েছেন। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার চক্রান্তে নিত্য ছিলেন। এটা নিয়ে কিছু বলার নেই। শতরূপ ঘোষ বলেন, কে মমতা বন্দ্যোপাধ্যায়? যিনি বাড়িতে বৈঠক ডাকলে নিজের দলের সাংসদ বিধায়করা যান না, সেই মমতা বন্দ্যোপাধ্যায়? এর আগে যখন বিজেপির বিরুদ্ধে বামপন্থীরা আন্দোলন করত তখন উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন লাঠি মেরে সেই মিছিল ভাঙতেন। যারা আন্দোলন করতেন তাদের জেলে ভরতেন। এখন নিজে ভোটে হেরে গিয়ে আমাদের সামনে ভিক্ষের বাটি নিয়ে ঘুরছেন, আমাদের সঙ্গে এসো। প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন হচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রতি বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস হতো, সরকারি চাকরি বিক্রি হয়েছে। তিনি ফালতু প্রতিবাদে গিয়ে কেন প্রতিবাদকে কলুষিত করছেন?
2031-এ সুদ সহ মেটাবো, বিতর্কিত মন্তব্যে নতুন আইনি জটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন করে আইনি চাপে পড়লেন কালীঘাটপন্থী তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2031 সালে সুদ সহ হিসেব ফেরত দেওয়ার মন্তব্যকে হুমকি বলে অভিযোগ করে তার বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে মামলা দায়ের করেছেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। অভিযোগের সঙ্গে জমা দেওয়া ভিডিও খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ, এমনটাই জানা গিয়েছে। সম্প্রতি বেআইনি নির্মাণের অভিযোগ তুলে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের একাংশে প্রশাসনিক অভিযান চালানো হয়। সেই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিষেকের দাবি ছিল সংশ্লিষ্ট ভবনের অনুমোদিত নকশা সহ সমস্ত প্রয়োজনীয় বৈধ নথি রয়েছে, তা সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সেই সময় অভিষেক বলেন, সব ক্রিয়ারই প্রতিক্রিয়া রয়েছে। এরপর আরো কড়া সুরে তিনি মন্তব্য করেন, বেঁচে থাকলে 2031 সালে সুদ সহ সব ফিরিয়ে দেব। অভিযোগকারীর দাবি, এই বক্তব্যের মধ্যে প্রচ্ছন্ন হুমকি রয়েছে। সেই কারণেই ভিডিও সহ সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগে অভিষেকের বিরুদ্ধে একাধিক ধারার উল্লেখ করা হয়েছে। ভিডিওটির সত্যতা, বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট এবং মন্তব্যের মাধ্যমে কোনো অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তের ফল কিংবা অভিযোগের আইনি ভিত্তি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে একাধিক অভিযোগ ও মামলা সামনে এসেছে। নিয়োগ দুর্নীতি এবং কয়লা বালি পাচার সংক্রান্ত পুরনো তদন্তের পাশাপাশি সেবাশ্রয় কর্মসূচি, নথিতে সইজাল এবং বিতর্কিত মন্তব্যের অভিযোগেও তার নাম জড়িয়েছে বলে দাবি বিরোধীদের। রাজ্যের একাধিক থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তাকে রাজ্য পুলিশ ও সিআইডির তদন্তের মুখোমুখি হতে হয়েছে বলেও খবর। এবার 2031 সালে সুদ সহ ফেরত মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া নতুন মামলাটি সেই তালিকায় যুক্ত হলো। অগাস্টে কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, আর কতদিন আবেদন করতে পারবেন জেনে নিন। জুন মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনার টাকা। জুলাই মাসেও প্রায় 1 কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। অগাস্টেও তৃতীয় কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন বহু মহিলা। কারা এই টাকা পাবেন আর কারা বাদ পড়বে সেই নিয়ে জল্পনা বাড়ছে। রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র যোগ্য আবেদনকারীদেরই তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে। সরকারি সূত্রে খবর, রাজ্য জুড়ে এখনো আবেদনকারীদের নথি যাচাইয়ের কাজ চলছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের নথি মিলিয়ে দেখছেন। বিশেষ করে যারা এখনো পর্যন্ত কোনো কিস্তির টাকা পাননি বা যাদের আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই প্রয়োজন, তাদের নথি পুনরায় পরীক্ষা করা হচ্ছে। তবে অগাস্টে কারা 3000 টাকা পাবেন না জানেন? প্রশাসনের দাবি, অন্নপূর্ণা যোজনায় যাদের স্ট্যাটাস বর্তমানে আন্ডার ইনকোয়ারি বা রিজেক্টেড দেখাচ্ছে, তাদের অনেকেরই নথি ফের যাচাই করা হচ্ছে। যাচাইয়ের সবকিছু ঠিক থাকলে আবেদনকারী স্ট্যাটাস আপডেট করা হবে এবং তারপরেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। জুলাই মাসে 1 কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হয়েছে। তবে যাচাইয়ের পর প্রায় 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তবে সরকার আশ্বাস দিয়েছে, যোগ্য কোনো মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। যারা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তৃতীয় কিস্তির 3000 টাকা পাঠানো হবে। অন্যদিকে যারা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারবেন না বা যাদের নথিতে ভুল থাকবে, তারা এই কিস্তির টাকা পাবেন না। অর্থাৎ ভেরিফিকেশনের পরও যদি দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা আপনার স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। অন্নপূর্ণা যোজনায় আবেদন গ্রহণ শুরু হয়েছে জুন মাস থেকে। আবেদনের সময়সীমা 90 দিন, অর্থাৎ অগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, 30 অগস্ট পর্যন্ত নথি যাচাইয়ের কাজ চলবে। পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, মৃত 12 সেনা সহ 15। ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় কাঁপল পাকিস্তান। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বানু জেলায় আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে ধাক্কা দিলে 15 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার পাক সেনাবাহিনী এই কথা জানিয়েছে। বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখোয়ায় একটি আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে ধাক্কা দেয়। এরপরেই গাড়িটি বিস্ফোরিত হয়। নিহত 15 জনের মধ্যে 12 জন সেনা জওয়ান, 2 জন পুলিশ এবং বন বিভাগের একজন প্রাক্তন সরকারি আধিকারিক রয়েছেন। সেনাবাহিনীর একটি বিবৃতি অনুযায়ী হামলাটি ট্যাঙ্ক জেলায় ঘটে, যেখানে জঙ্গিরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে একটি নিরাপত্তা চৌকির বাইরের দেওয়ালে ধাক্কা দেয় এবং যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাক সেনাবাহিনীর মতে, নিরাপত্তা বাহিনী পাল্টা হামলা চালিয়ে 12 জন জঙ্গিকে নিকেশ করেছে। কোন গোষ্ঠী তবে এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। কিন্তু এই অঞ্চলটি ইসলামপন্থী চরমপন্থী গোষ্ঠী তেহরিকে তালিবান পাকিস্তানের ক্রমবর্ধমান সহিংসতা অভিযানের কবলে পড়েছে। এই অঞ্চলে চরমপন্থী সহিংসতা তীব্রভাবে বেড়েছে, যার জন্য মূলত নিষিদ্ধ টিটিপিকে দায়ী করা হয়।
গোষ্ঠীটির সাম্প্রতিক বছরগুলোতে খাইবার পাখতুনখোয়ায় হামলা তীব্রতর করেছে। পাকিস্তানের আগে খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণাঞ্চলীয় সীমান্ত প্রদেশ বেলুচিস্তানে হামলা বৃদ্ধির জন্য আফগানিস্তান থেকে উদ্ভূত চরমপন্থাকে দায়ী করেছে, যদিও তালেবান সরকার আফগান সম্পৃক্ততা অস্বীকার করে। এই অভিযোগগুলো প্রতিবেশী দেশগুলোর মধ্যে তিক্ততা এবং সশস্ত্র সংঘাতের জন্ম দিয়েছে। পাকিস্তান প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে, যা তাদের মতে আফগান ভূখণ্ডে চরমপন্থীদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে। তালেবান সরকার এবং জাতিসংঘ জানিয়েছে, জুনে পূর্ব আফগানিস্তানে পাকিস্তানের সর্বশেষ হামলায় কয়েক ডজন নাগরিক নিহত হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করলে 10 বছরের জেল, 10 কোটি টাকা জরিমানা। মোদির মধ্যরাতের বার্তার পরেই খসড়া বিলে অনুমোদন মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণার পরেই শুক্রবার সেই সংক্রান্ত খসড়া বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সংসদে পেশ করা হতে পারে সেই বিল। নিট কেলেঙ্কারির পরে প্রশ্ন ফাঁস নিয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। প্রশ্নপত্র ফাঁস হলে অভিযুক্তদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সেই সঙ্গে হতে পারে 10 কোটি টাকা জরিমানা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পরে শুক্রবার এই সংক্রান্ত খসড়া বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সংসদে পেশ করা হতে পারে এই বিল। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা বিলটিতে অনুমোদন দিয়েছে। সেই বিল আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরো কড়া শাস্তি দেওয়া যাবে। নিশ্চিত করা যাবে ফাস্ট ট্র্যাক আদালতে এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও। সূত্র বলছে, বিলটি আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষীদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সঙ্গে 10 কোটি টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে। বৃহস্পতিবার রাতে 2 মিনিট 55 সেকেন্ডের একটি ভিডিও বার্তায় মোদী বলেন, প্রশ্ন ফাঁস কোনো সাধারণ বিষয় নয়, লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য যন্ত্রণাদায়ক। তিনি জানান, এই কেলেঙ্কারির বিরুদ্ধে 2.5 মাসে সরকারের তরফে অনেক পদক্ষেপ করা হয়েছে। দোষীদের গ্রেপ্তার করে সংশোধনাগারে পাঠানো হয়েছে। তার বক্তব্য, শিক্ষার্থীদের যাতে 1 বছর নষ্ট না হয় তাই দ্বিতীয়বার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। মোদীর এই আশ্বাসের পরেই অনশন প্রত্যাহার করে নেন গুরুগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন সমাজ সৈনিক সোনম ওয়াংচুক। নিট কেলেঙ্কারির প্রতিবাদে অনশন করছিলেন তিনি। নিট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। তাদের 3 দফা দাবির মধ্যে অন্যতম দেশের শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে ধর্মেন্দ্র প্রধানকে। ডাক্তারির প্রবেশিকা নিটে কেলেঙ্কারির কারণে গত মে মাস থেকে আত্মঘাতী হয়েছে কয়েকজন পরীক্ষার্থী। তাদের পরিবারকে 1 কোটি টাকা আর্থিক সাহায্য দিতে হবে বলেও দাবি করেছে সিজেপি। চোখে চোখ রেখে লড়তে হবে, শুভেন্দুর আক্রমণের জবাবে চুপ নয়, বিধায়কদের কড়া নির্দেশ মমতার। শুভেন্দু অধিকারীর টানা আক্রমণের মুখে এবার আর নীরব নয়, সরাসরি লড়াইয়ের পথে হাঁটতে চাইছে কালীঘাট তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে কালীঘাটের বাসভবনে দলীয় বিধায়কদের ডেকে পাঠিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিলেন, সংখ্যায় কম হলেও বিধানসভায় চোখে চোখ রেখে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতিটি আক্রমণের কড়া জবাব দিতে হবে। বুধবার বিধানসভায় শুভেন্দুর ভাষণে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণের সময় নীরব থাকায় ক্ষুব্ধ হয়েছিলেন তিনি বলে সূত্রের খবর। বৈঠকে হাজির এক বিধায়ক জানিয়েছেন, দিদির দেওয়া নির্দেশ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে মুখ খুলতে নিষেধ করা হয়েছে। তবে সূত্র বলছে, মমতা সাফ জানিয়ে দিয়েছেন, বুধবার মুখ্যমন্ত্রী যে ভাষায় আক্রমণ করেছেন তা কিছুতেই মেনে নেওয়া যায় না। সংখ্যায় কম মানে এই নয় যে চুপ করে থাকতে হবে। বৈঠকে বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, আলিফা আহমেদ, কুনাল ঘোষ, আব্দুল রহিম বক্সি সহ প্রায় 12 থেকে 15 জন বিধায়ক উপস্থিত ছিলেন। বুধবার স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের জবাবি ভাষণে শুভেন্দু সরাসরি মমতা ও অভিষেককে নিশানা করে বলেছিলেন, ভাইপোপন্থী তৃণমূলের নাম ও নিশান পশ্চিমবঙ্গে থাকবে না, এটা আমার দায়িত্ব। এর আগে মঙ্গলবার 21শে জুলাই সভামঞ্চ থেকে অভিষেক বলেছিলেন, বাংলা থেকে বিজেপিকে উৎখাত করব, 2031 সালে সব হিসেব বুঝে নেওয়া হবে। আর সেই মন্তব্যের পাল্টা দিয়েই শুভেন্দু বলেন, 31 সালে হিসাব হবে বলছে ভাইপো। আরে তুমি বাইরে থাকলে তবে তো হিসাব। শুধু তাই নয়, ক্যাগ রিপোর্ট পেশ নিয়েও শুভেন্দু জানান, আগামী 25শে জুলাই সেই রিপোর্ট বিধানসভায় পেশ করা হবে এবং দুর্নীতির প্রমাণ মিললে দোষী যেই হোক, মুখ্যমন্ত্রী হোক বা মন্ত্রী, এফআইআর এর জন্য রাজ্যপালের কাছে আবেদন জানানো হবে। এই আক্রমণের মুখেও বিধানসভায় নীরব ছিলেন কালীঘাটপন্থী বিধায়কেরা, যা জানতে পেরে মমতা যথেষ্ট ক্ষুব্ধ হন। রাস্তায় থুতু বা প্রস্রাব করলেই দিতে হবে মোটা জরিমানা, 1 সেপ্টেম্বর থেকে কড়া নিয়ম আনছেন অগ্নিমিত্রা পাল। রাজ্যের নগরোন্নয়ন ও পুর পরিষেবা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ কড়া ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা স্পষ্ট জানিয়ে তিনি হুঙ্কার দিয়ে বলেন, এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী বিরোধীদের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান তিনি। পুর পরিষেবা ত্রুটি ও বিল্ডিং সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তুলে তিনি প্রাক্তন মন্ত্রী জাভেদ খানকে উদ্দেশ্য করে বলেন, আপনারা বিল্ডিং নির্মাণ ও নিয়ম ভঙ্গ নিয়ে খুব উদ্বিগ্ন, অথচ আপনাদের আমলেও একাধিক বিল্ডিং এর প্ল্যান অনুমোদন নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল।
অত্যন্ত দুঃখের বিষয় হলো আপনার নিজের এলাকাতে এই ধরনের অবৈধ নির্মাণের সমস্যা সব থেকে বেশি। পাশাপাশি অপর হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিমকে সরাসরি নিশানা করে অগ্নিমিত্রা জানান, তিনি নিজে শহরের জল জমার বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। কাজ কিছুটা চললেও এখনো বহু জায়গায় জল জমে থাকছে। তার প্রশ্ন, টানা 15 বছর সরকারে থেকেও কেন কলকাতার জল জমার স্থায়ী সমাধান করা গেল না? বিগত বছরগুলোতে সেই কোটি কোটি টাকা ঠিক কোথায় গেল? তার আরো অভিযোগ, বিগত দিনে রাজ্যের অন্যান্য প্রান্তের তুলনায় কলকাতাকে সব সময় প্রায় 50% তহবিল দেওয়া হলেও উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ পুরসভা উন্নয়নমূলক অনুদান থেকে পুরোপুরি বঞ্চিত থেকেছে। প্রভাবশালী মন্ত্রীদের একপেশে নীতির কারণেই কলকাতা বাড়তি সুযোগ সুবিধা পেয়েছে বলেও দাবি করেন তিনি। রাজ্যের বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্বিক পরিচ্ছন্নতার উপর বিশেষ জোর দিয়ে মন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার থেকে জনবহুল রাস্তায় বা প্রকাশ্যে যত্রতত্র থুতু ফেললে কিংবা প্রস্রাব করলে কঠোর আইনি পদক্ষেপ ও আর্থিক জরিমানা করা হবে। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই নতুন কড়া নির্দেশিকা কার্যকর হতে চলেছে, যা রাজ্যের নগরোন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এক বড় পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আপনাদের হাতে ক্ষমতা আছে বলে কি যা খুশি তাই করবেন নাকি? এসআইআর এর কাজে শিক্ষকদের ব্যবহার করা নিয়ে কমিশনকে কড়া রায় হাইকোর্টের। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং বুথ লেভেল অফিসার হিসেবে সরকারি ও পুরসভার স্কুল শিক্ষকদের কাজে লাগানোর ঘটনায় নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করল দিল্লি হাইকোর্ট। শুনানিকালে আদালতের কড়া প্রশ্ন, সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদের দোহাই দিয়ে আপনারা কি যা খুশি তাই করবেন? দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই বিষয়ে নির্বাচন কমিশনের আইনি এখতিয়ার ও কর্তৃত্ব নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে। আইনজীবী রাজেশ কুমার গোগনা এবং অশোক আগরওয়াল যৌথভাবে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। ওই আবেদনে অভিযোগ জানানো হয় যে দিল্লিতে চলমান ভোটার তালিকা সংশোধন কর্মসূচির জন্য দিল্লির সরকার পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো থেকে বিপুল সংখ্যক শিক্ষককে বিএলও ডিউটিতে পাঠানো হয়েছে। এর ফলে সরকারি স্কুলগুলোতে পড়াশোনা সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। যেখানে বেসরকারি স্কুলগুলো স্বাভাবিকভাবে চলছে, সেখানে সরকারি স্কুলের লাখো লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, যা সংবিধানের 14, 21 এবং 21A অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকারের সরাসরি লঙ্ঘন। শুনানির সময় নির্বাচন কমিশনের আইনজীবী সঞ্জয় বশিষ্ঠ যুক্তি দেন যে এই কর্মসূচি প্রায় শেষের পথে এবং মোট শিক্ষকের মাত্র 10 থেকে 14% এতে যুক্ত করা হয়েছে। কমিশনের প্রতিনিধি আরো দাবি করেন, লোক প্রতিনিধিত্ব আইনের 13(2) ধারা অনুযায়ী তাদের এই কর্মী নেওয়ার ক্ষমতা রয়েছে এবং শিক্ষকদের কেবল ছুটির দিনে বা পড়াশোনা শেষের পরবর্তী সময়েই কাজ করতে বলা হয়, যা এক প্রকার স্বেচ্ছাসেবা। কমিশনের এই যুক্তিতে চরম অসন্তোষ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, সবাই আপনাদের ভাতা বা আর্থিক ক্ষতিপূরণে আগ্রহী নয়। শিক্ষক হলেও কি তাদের ছুটির দিন নষ্ট করার অধিকার আপনার আছে? তাদের কি বিশ্রামের প্রয়োজন নেই? আদালত প্রশ্ন তোলে, যদি এই দায়িত্ব অস্বীকার করলে শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া হয়, তবে এটিকে স্বেচ্ছাসেবা বলা যায় কিভাবে? বেঞ্চ সাফ জানায়, কমিশন যদি আদালতে লিখিত বিবৃতি দেয় যে এই ডিউটি সম্পূর্ণ ঐচ্ছিক, তবে এখনই এই মামলা নিষ্পত্তি করে দেওয়া হবে। আবেদনকারীরা আদালতে 2008 সালের সুপ্রিম কোর্টের বিখ্যাত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বনাম সেন্ট মেরিজ স্কুল মামলার নির্দেশ স্মরণ করিয়ে দেন। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, শিক্ষা কার্যক্রম ব্যাহত করে স্কুল চলাকালীন শিক্ষকদের কোনোভাবেই নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না। কেবল অশিক্ষক কর্মীদের সব সময়ে এবং শিক্ষকদের নির্দিষ্ট ছুটির দিনে ব্যবহার করা যেতে পারে। এছাড়া বিনামূল্যে ও বাধ্যতামূলক শিশু শিক্ষার অধিকার আইন 2009 এর বিধান লঙ্ঘন করেও শিক্ষাদানের বাইরে এই কাজে শিক্ষকদের ঠেলে দেওয়া হচ্ছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে পর্যন্ত চলবে কলকাতার দুর্যোগ? জানুন আবহাওয়ার খবর। বর্ষার মরশুমে ফের একবার আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আগামী সপ্তাহ থেকে সেখানে দুর্যোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি নির্দিষ্ট কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শ্রাবণের শুরুতে কলকাতার আকাশ মেঘলা, গত কয়েকদিন ধরে চলছে রোদের লুকোচুরি খেলা, সঙ্গে কোথাও ঝিরঝিরে তো কোথাও মাঝারি বৃষ্টি। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী কলকাতা সহ হাওড়া, হুগলি 2 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া। তবে এর মধ্যে দক্ষিণবঙ্গের 4টি জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার থেকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতার আকাশ আগামী বেশ কিছুদিন মেঘলা থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে।
সমুদ্রে আপাতত নতুন করে কোনো বিশেষ সতর্কতা নেই। উত্তরের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা সাময়িকভাবে কমলেও আগামী সপ্তাহে তা আবার বাড়তে পারে। শুক্রবার সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে রবিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। এছাড়া রবিবার থেকে আলিপুরদুয়ার, সোমবার জলপাইগুড়িতে, মঙ্গলবার কালিম্পং এবং বুধবার থেকে দার্জিলিং এ বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চায়েত নিয়ে এবার বড় সিদ্ধান্ত। আগামী সপ্তাহে আসরে নামছেন দিলীপ। রাজ্যে পালাবদলের পর বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের দেখা যাচ্ছে না। এর জন্য গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কাজ ব্যাহত হচ্ছে। আবার রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রাম প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে জেলায় জেলায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যে পালাবদলের পর গ্রাম পঞ্চায়েতের কাজ কেমন চলছে, পঞ্চায়েত সমিতির বা কি অবস্থা, জেলা পরিষদ কেমন ভাবে চলছে, বিভিন্ন প্রকল্পগুলির কি অবস্থা, কোথায় কত কর্মী দীর্ঘদিন একই পদে একই জায়গায় রয়েছেন। জেলায় জেলায় সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। জানা গিয়েছে আগামী সপ্তাহ থেকে দিলীপ শুরু করবেন সেই কর্মসূচি। শুরুতেই হাওড়া ও হুগলি জেলায় যাবেন পঞ্চায়েত মন্ত্রী। ছোট জেলার ক্ষেত্রে একদিনে 2টি জেলা পরিদর্শন করবেন, আর বড় জেলার ক্ষেত্রে তিনি একদিনে একটি জেলারই পরিস্থিতি পর্যালোচনা করবেন। কয়েকদিন আগে বিধানসভায় দিলীপ ঘোষ বলেছিলেন, পঞ্চায়েতে ফাঁকা পড়ে রয়েছে বহু পদ, যার জেরে পঞ্চায়েতের কাজ ব্যাহত হচ্ছে। পঞ্চায়েতের কাজে গতি আনতে এবার 11,000 শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানান তিনি। শুধু তাই নয়, আগে পঞ্চায়েতে নিয়োগ হতো জেলা প্রশাসনের মাধ্যমে, এবার তা পিএসসির মাধ্যমে নিয়োগ হবে। গ্রাম প্রধানদের হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেছিলেন, প্রধানদের বলছি, পরিষেবা দিতে হবে, না হলে পদত্যাগ করতে হবে। মাঝামাঝি কিছু নেই। পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে এনে সই করাবো, ভাতা নেবেন, সব সুযোগ সুবিধা নেবেন, আর সই করবেন না? মামা বাড়ি নাকি? পঞ্চায়েতের কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য আর্থিক ক্ষমতা আধিকারিকদের হাতে দেওয়ার পক্ষে সওয়াল করে বিধানসভায় দিলীপ বলেছিলেন, দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে প্রধানদের আর্থিক ক্ষমতা দেওয়া আছে, তাই এই নিয়ে এত হিংসা। প্রধানদের হাত থেকে এই ক্ষমতা কেড়ে নেব, বিল আনবো। বিধানসভায় ওই বার্তার পর এবার প্রত্যেক জেলায় পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন